জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি কিশলয় ঘড়ির কাঁটা টিক 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 ইউনুসের বুকে ধুক পুক ধুক পুক। কেন? কারণ গোটা বিশ্ব দেখছে বাংলাদেশের দিকে। আইজ অন বাংলাদেশ, অল আইজ অন বাংলাদেশ। কেন? কারণ আগামীকাল চিন্ময় কৃষ্ণপ্রভুর শুনানির দিন, বাংলাদেশের অগ্নি পরীক্ষার দিন, বাংলাদেশকে নিজেকে গোটা বিশ্বের সামনে প্রমাণ করার দিন, বাংলাদেশের লজ্জার সাম্প্রতিক ইতিহাস কাটিয়ে উঠে একটুখানি নিজেদের ইমেজ শুধরোনোর দিন, আর মোহাম্মদ ইউনুসের মাথা চুলকে একটু বুদ্ধি লাগিয়ে ভালো একটু কাজ করার দিন। প্রশ্ন উঠছে, মোহাম্মদ ইউনুস একটুও যদি শুভ বুদ্ধি আপনার উদয় হয়, আপনি যদি শুনছেন মোহাম্মদ ইউনুস, তাহলে আপনি বলুন যে গোটা বিশ্বের সামনে বাংলাদেশকে যেভাবে মাথা হেট করেছেন সেটা কন্টিনিউ করবেন, নাকি নিজের ইমেজ শুধরে বাংলাদেশকে গোটা বিশ্বের সামনে তুলে ধরবেন গণতন্ত্রের কাছাকাছি যাওয়া একটা দেশ হিসেবে। আগামীকাল চিন্ময় কৃষ্ণপ্রভুর শুনানি, এবং সেই শুনানিতে অত্যন্ত গুরুত্বর সঙ্গে দেখছে গোটা বিশ্ব, নজর রাখছে গোটা বিশ্ব, এবং তার সঙ্গে সঙ্গে গোটা বিশ্বের সামনে আজ প্রশ্ন, আগামীকাল কি আবার চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবীদের আটকানো হবে, নাকি অন্য কোনো সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ? অত্যন্ত বড় সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আপনাদের এক্সক্লুসিভ তথ্য দেব, ভয়ঙ্কর তথ্য দেব বাংলাদেশের ভিতরে কি চলছে চিন্ময় কৃষ্ণপ্রভুর শুনানি নিয়ে এবং হিন্দুদের বিষয় নিয়ে। আজ জবাব চায় বাংলায় নজর রাখবেন এবং দেখতে থাকুন এক একটা এক্সপ্লোসিভ বিস্ফোরক ইনফরমেশন, তথ্য। তবে প্রথমে এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণপ্রভুর এই মুহূর্তে শুনানি নিয়ে কি কি তথ্য উঠে আসছে। ৩৮ দিন ধরে জেলবন্দি রয়েছেন চিন্ময় কৃষ্ণপ্রভু। ইউনুসের বর্বরতা, বলছি আমরা, বর্বর কারা? যারা বর্বর প্রজাতি, অসভ্য প্রজাতি, ইউনুস সেই প্রজাতি, এবং তার বর্বরতা। বিনা বিচারে চট্টগ্রামের জেলে বন্দি রয়েছেন চিন্ময় কৃষ্ণপ্রভু। বারবার কেন মনে করাচ্ছি? কারণ মানুষ ভুলে যেতে চায়। ৩১শে ডিসেম্বর, তারপর ১লা জানুয়ারি পার্টি হয়েছে, অনেক কিছু আমোদ প্রমোদ হয়েছে, কিন্তু আবার মনে করি আমরা হিন্দু বাঙালিরা মনে করি, সব জাতির বাঙালিরা মনে করে দেখি। আইনি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন চিন্ময় কৃষ্ণপ্রভু, তার আইনজীবীদের আক্রমণ করা হয়েছে, চিন্ময় প্রভুর আইনজীবীদের লাগাতার হুমকি দেওয়া হয়েছে, তার সঙ্গে খুনের চেষ্টা করা হয়েছে, চেম্বার ভাঙচুর করা হয়েছে। একজন তো আইসিইউতে রয়েছেন। মোহাম্মদ ইউনুস, আপনি শান্তির জন্য নোবেল পিস প্রাইজ পেয়েছেন, আপনার তো খুন এবং অশান্তির জন্য নোবেল প্রাইজ দেওয়া উচিত। মোহাম্মদ ইউনুস সওয়াল করতে পারেননি কোনো আইনজীবীকে সওয়াল করতে দেওয়া হয়নি। রবীন্দ্র ঘোষ ওকালতনামা জমা দিলেও, নিয়ম মেনে সব সিস্টেম ফলো করলেও মোহাম্মদ ইউনুস শুনানি করতে দেয়নি। কেন? কেন দাদা, কি প্রবলেম? শুনানি করতে কেন ভয় পাচ্ছেন? কারণ আপনি জানেন মিথ্যে মামলায় ফাঁসিয়েছেন, গোটা বিশ্বের সামনে এসে যাবে। ভয় কাঁপছেন, থর 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 থর, মোহাম্মদ ইউনুসের হাঁটু কাঁপছে, ঠক 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 ঠক। তাই জন্য প্রশ্ন উঠছে, বারবার শুনানি পিছিয়ে দিয়েছে আদালত। এবার দেখাই হিন্দুরা কি করছে। আক্রমণ করছে, কোনোভাবে হিংসাত্মক ঘটনা ঘটাচ্ছে না। হিন্দুরা তো সেই কাজ করে না, অন্য অনেকের মতো হিন্দুরা সেই কাজ করে না। কি করছেন হিন্দুরা? দুটো ছবি দেখাবো। ইসকন মন্দিরে টানা চলছে প্রার্থনা, বিশেষ আরতি হচ্ছে। ইসকন কলকাতা মন্দির, শ্রী শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, ওদিকে রাধা গোবিন্দদেব ছিলেন, এবং ভক্তরা প্রার্থনা করছেন। কীর্তন শুনুন, মোহাম্মদ ইউনুস কীর্তন শুনুন, মৌলবাদীরা কীর্তন শুনুন। হিন্দুরা কি করছেন? প্রার্থনা করছেন। প্রণাম জানাই শ্রী শ্রী রাধা গোবিন্দদেবকে, এবং প্রণাম জানিয়ে প্রার্থনা করি চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তি হোক। আরেকটা ছবি দেখাই, হিন্দুরা কি করছেন?
চিন্ময় প্রভুর জন্য বিশেষ প্রার্থনা হচ্ছে এবং হোম যজ্ঞ হচ্ছে, বিরাটির আশ্রমে হচ্ছে, সেখানে হোম যজ্ঞ হচ্ছে তাকে যাতে দ্রুত মুক্তি দেওয়া হয়, কীর্তন হচ্ছে এবং সেখানে বিশেষ হোম যজ্ঞে বিরাট রূপের পুজো করা হচ্ছে, বিষ্ণুর বিরাট রূপ, মহাবিষ্ণুর নারায়ণের বিরাট রূপের পুজো করা হচ্ছে, হোম যজ্ঞ হচ্ছে এবং সেখানে বহু ভক্ত এসে উপস্থিত হয়েছেন। তারা গলায় বিশ্বমাতা মন্দির দিচ্ছে ডাক, চিন্ময় প্রভু মুক্তি পাক। বিশ্বমাতা মন্দিরে এই ছবি, এই দুটো ছবি দেখে স্পষ্ট হয় যে কোনো সমস্যায় পড়লে, কোনো ক্রাইসিসে পড়লে হিন্দুরা কিভাবে তার মোকাবিলা করেন, শান্তির সঙ্গে, প্রার্থনার সঙ্গে। কিন্তু মৌলবাদীরা কিভাবে মোকাবিলা করে বা যে কোনো ঘটনার সঙ্গে ডিল করে, অস্ত্র দিয়ে, লাঠি দিয়ে, বন্দুক দিয়ে, ছুরি দিয়ে। কিন্তু সেই লড়াই বেশি দিন স্থায়ী হয় না। তার উদাহরণ গোটা বিশ্বে রয়েছে। দেখুন কোথায় কোথায় অশান্তি হচ্ছে আর কোথায় কোথায় ডেভেলপমেন্ট এবং উন্নয়ন হচ্ছে। আমরা কথা বলেছিলাম সুপার এক্সক্লুসিভ, এই সাক্ষাৎকার আপনাকে শুনতেই হবে। মৌলবাদীরাও শুনুন এবং গোটা বিশ্বের বাঙালিরা শুনুন। চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন আগামীকাল কি হতে চলেছে, প্রতিটা শব্দ ইম্পর্টেন্ট। ভালো করে শুনুন। উনাকে যখন আমরা জেলখানায় দেখতে গেলাম তখন উনি বলেছেন ভালো আছি। আমরা আইনি সহায়তা দেওয়ার জন্য ঢাকা থেকে চট্টগ্রাম আদালতে গিয়েছিলাম। দুঃখজনক হলেও সত্য, আদালত কোনো ডেট ফিক্স করে দেয়নি এত তারিখ এটার শুনানি হবে। তবে 2 তারিখ, আগামী মাসের 2 তারিখ শুনানির জন্য রেখেছিল। এখন সেই শুনানির জন্য আমরা যাব ভাবছি। এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো আশার আলো দেখা যাচ্ছে? চিন্ময় কৃষ্ণ প্রভুকে জামিন করানো সম্ভব হওয়ার কোনো ক্ষীণ থেকে ক্ষীণতম সম্ভাবনা দেখা কি যাচ্ছে? কারণ আপনাদের তো সওয়াল করতে দিচ্ছে না। যদি আপনারা সওয়াল না করতে পারেন, আপনাদের হেনস্থা করা হয়, তাহলে উনি জামিনটা পাবেন কি করে স্যার? আমরা মনে করি সকল লোক তো খারাপ না। ওখানে কিছু আইনজীবী আছে আমার বন্ধু মানুষ, তারা অত্যন্ত ভালো। এখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে এই যে অধিকারের প্রশ্নে আমরা সবাই সমান। আমরা দেশে বিদেশে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর বেলটা হয়ে যায়। আমরা একটু পরেই প্রশ্ন করব জয়দুল করিম চৌধুরী পলাশকে। বিএনপির হয়ে তিনি কথা বলতে চলেছেন একটু বাদে। তাকে আমরা প্রশ্ন করব কেন আপনারা চিন্ময় কৃষ্ণ প্রভু শুনানি হতে দেন না, কেন আপনারা হিন্দুদের ওপর আক্রমণ করেন। এবং আমরা প্রশ্ন করব তারই সঙ্গে সঙ্গে নাজমা কওসারকে। আওয়ামী লীগের হয়ে তিনি কথা বলবেন। আওয়ামী লীগের সময় এমন ঘটনা কেন ঘটেছে এবং এখন আওয়ামী লীগ কী করছে আমরা প্রশ্ন করব। আমাদের সঙ্গে থাকবেন শ্রীমৎ সঞ্জয়ানন্দ ব্রহ্মচারী মহারাজ, অখিল ভারতীয় সন্ত সমিতির, এবং সঞ্জয় শাস্ত্রী মহারাজ, এবং আমরা রাধারমন প্রভুর সঙ্গে এক্সক্লুসিভ কথা বলবো। এই সমস্ত কিছু রয়েছে এরপর। আপনারা কন্টিনিউয়াস নজর রাখুন জবাব চায় বাংলায়। কিন্তু প্রশ্ন সবার আগে হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে আমরা এই মুহূর্তে গোটা বিশ্ব যখন চিন্তিত, বাংলাদেশ কি ভাবছে? নতুন কোনো প্ল্যান করছে মোহাম্মদ ইউনূস? সেই এক্সক্লুসিভ তথ্য আসতে চলেছে। প্রথমেই যাব, রাধারমন দাস রয়েছেন আমাদের সঙ্গে। রাধারমন প্রভু তিনি আমাদের সঙ্গে এক্সক্লুসিভলি রয়েছেন, ইসকন কলকাতার মুখপাত্র এবং ভাইস প্রেসিডেন্ট ইসকন কলকাতা। আপনাকে রাধারমন প্রভু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। আপনি নিজে টানা লড়াই করেছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য। টানা আপনি চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে রাস্তায় দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে লড়াই করেছেন। আমার প্রথম প্রশ্ন যে আগামীকাল আবার শুনানি ডেট পড়েছে, কিন্তু আপনার মনে হয় শুনানি হওয়া সম্ভব আগামীকাল, নাকি আবার আটকানো হবে? বলুন। আমরা জানি কি লাস্ট 2 বার যখন শুনানি হয়েছিল তখন আমরা দেখলাম কি এরকম চিটগং কোর্টে কিছু আইনজীবীরা ওরা হুমকি দিচ্ছিল কি আমরা গণপিটাই করব যে কেউ আইনজীবী যদি চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য দাঁড়াতে আসে। আর আমরা দেখলাম কি 2 জন ওনার আইনজীবীর উপরে হামলাও করা হয়েছিল। একজন আইনজীবীর পুরো চেম্বারটাও ভেঙে দেওয়া হয়েছিল। লাস্ট টাইম আমরা দেখলাম কি রবীন্দ্র ঘোষ, উনি ঢাকার সুপ্রিম কোর্টের লয়ার আছেন,
উনি নিজে ঢাকা থেকে এসে চিটগঙ্গে ওনার জন্য লড়তে এসেছিলেন, কিন্তু অন টেকনিক্যাল গ্রাউন্ডস ও শুনানিটা হয়নি। আমরা খুব আশাতে রয়েছি কি কালকে 2 জানুয়ারি নতুন বছর শুরু হয়েছে, কালকে ওনার শুনানিটা হবে। আমরা দেখলাম কি গোটা বিশ্বতে এটা শুনানি নিয়ে সবারই নজর আছে। ইউকে পার্লামেন্ট থেকে নিয়ে আমেরিকা থেকেও বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশকে কি অ্যাটলিস্ট যাদের চিন্ময় কৃষ্ণ প্রভুর যারা আইনজীবী আছে ওরা নির্ভীক হয়ে ওরা ওনার মামলা শুনানি করতে পারেন। আমরা এটাই আশা করছি কি কালকে শুনানিটা হবে, আর ওখানে ওনার যে আইনজীবীর দল আছে 25 জন লয়ার যাচ্ছে, ওরা শুনানিটা করতে পারে। বেশ, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাধারমণ প্রভু আপনার কাছে। ওনার আইনজীবী রবীন্দ্র ঘোষ কলকাতা আসেন, ইসকন কলকাতা মন্দিরে যান, আপনার সঙ্গে তার সাক্ষাৎ হয়। ওনার সঙ্গে আপনার কি আলোচনা হয়েছে গোটা বিশ্ব কিন্তু জানে না, বাংলার মানুষ সেই প্রশ্ন করছে যে আপনার সঙ্গে হঠাৎ দেখা কেন, কি কথা হয়েছে, কোনো ডিল হয়েছে, কি প্রশ্ন করেছেন আপনি বলুন। আমরা রবীন্দ্র ঘোষ খুব ব্রেভ লয়ার, উনি আনফর্চুনেটলি উনি এখানে এসে অসুস্থ হয়ে গেছেন, উনি পিজি হসপিটালে অ্যাডমিটেড আছেন, কিন্তু এখানেও ওনার এত খারাপ হেলথ হওয়ার পরেও উনি 25 জন লয়ারের কিছু টিম করেছেন ওখানে চিটগঙ্গে। 25 জন লয়ার করেছেন কেন কি আমরা জানি কি 1 জন 2 জন থাকলেও ওদেরকে হুমকি দিতে পারে, আর অনেক ভয়ের মাহল আছে, তো সেই জন্য 25 জন লয়ার যাবে। আমরা এটাই আশা করি কি কালকে শুনানিটা হবে, কেন কি গোটা বিশ্বের নজরটা রয়েছে। আর চিন্ময় কৃষ্ণ প্রভু প্রায় 1 মাস থেকে বেশি হয়ে গেল, 40-45 দিন হতে যাচ্ছে উনি জেলে আছেন। তো অ্যাটলিস্ট শুনানিটা হলে ওনার আর উনি বেলের জন্য শুনানি হলে আমরা এটাই আশা করি কি নতুন বছরে উনি বেল পাবেন আর উনি জাস্টিসও পাবেন। বেশ, বুঝলাম। আজকে মৌলভীবাজারে আবার নতুন করে হামলা হয়েছে হিন্দুদের মন্দিরে, সেখানে একটি মন্দির গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির ভেঙে দেওয়া হয়েছে। আপনারা তো আন্দোলন করে যাচ্ছেন, রাস্তায় নামছেন, কীর্তন করছেন, এইভাবে হয় নাকি? ওরা তো আক্রমণ করে যাচ্ছে, এইভাবে চলবে তো? বলুন। কালকে আমি বলছিলাম কি নতুন বছর শুরু হচ্ছে, নতুন বছরে নতুন সবার নতুন ক্যালেন্ডার থাকে, নতুন ডায়েরি থাকে, আর ও নতুন ডায়েরিতে সবাই চায় কি প্রথম ডায়েরিতে ভালো ভালো জিনিস ওরা করে আর ভালো ভালো জিনিস লিখতে পারে। কিন্তু আজকে 1 জানুয়ারি 2025, আর আপনাদের থেকে আমরা শুনছি খবর কি বাংলাদেশে আবার একটা গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে আক্রমণ হয়েছে, কোন মন্দিরে। তো এটা খুব দুঃখনীয়, আর আমার জন্য বিশেষ করে আমি অনেক আশায় ছিলাম। কালকে আমি ভাবছিলাম কি অ্যাটলিস্ট 1 জানুয়ারি 2025 প্রথম দিনে এরকম কিছু খবর আমাকে শুনতে না হয় আর এর উপরে চর্চা না করতে হয়, কিন্তু এটা খুব আনফর্চুনেট যেটা প্রথম দিন যখন সবাই চায় কি ওদের জীবনে ওরা ভালো জিনিস করে, ভালো করে, তো এরকম মাইনরিটিসদের মন্দিরে আজকেও ওরা আক্রমণ করেছে। এটা আমরা খুব নিন্দা করি, খুব শোকে। হ্যাঁ, আপনারা বলছেন আপনারা বাংলাদেশের থেকে আশাবাদী, কিন্তু বারবার আক্রমণ হচ্ছে। আপনি বলছেন আশাবাদী ইউনুস এবার কিছু করবে, বাংলাদেশ সরকার এবার কিছু করবে। বাংলাদেশ সরকার বলেছে ইসকনের 200টা অ্যাকাউন্ট পেয়েছে তারা, তাতে 230 কোটি টাকা পেয়েছে এবং সেই সমস্ত অ্যাকাউন্টের দিকে নজর। আপনাদের সমস্ত অ্যাকাউন্ট, টাকা পয়সা সব বাজেয়াপ্ত করবে তারা। বাংলাদেশে আপনারা বলছেন ভালো ভালো কথা, কীর্তন করবেন, প্রোটেস্ট করবেন, নন ভায়োলেন্স ইত্যাদি কথা বলছেন, তারা আপনার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করছে। এটা খুব আনফর্চুনেট। আমরা জানি কি ইসকন, সবাই জানে কি ইসকন যখনও ন্যাচারাল ক্যালামিটিস হয় আমরা সেবার জন্য তৎপর থাকি। আমরা বাংলাদেশে অনেক সব মানুষের দুঃখের সঙ্গে সবসময় আমরা দাঁড়িয়ে থাকি, কখনো আমরা ভেদ করি না কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান, আমরা সবসময় সেবার জন্য তৎপর থাকি। কিন্তু এটা নতুন ইনভেস্টিগেশন আবার হচ্ছে। প্রথম তো আমি কথা বললাম বাংলাদেশে আমাদের 200 এত অ্যাকাউন্টই নয়, আমাদের প্রায় 1-2 মতন অ্যাকাউন্ট হবে ইসকনের, আর যেটা ওরা বলছে কি 236 কোটি টাকা। তো ওরা যেটা বিভ্রান্তি ছড়াচ্ছে ওখানে, এটা ওরা বলেনি কি 236 টাকা যেটা বার হয়েছে না হলে ঢুকেছে এটা কত সালের, मतलब 1 সালের কি 10 সালের কি 20 সালের। তো আগে এটাও বলতে হবে কি এত দিনের এটা হিসাব আছে, কেন কি লাস্ট 1 বছরে তো এত টাকা ঢুকেনি।
এটা আমি কনফার্ম করেছি। তো এরকম আমরা জানি কি যখন মৌলবাদীরা ইসকনকে এরকম টার্গেট করছে, ইসকনকে দালাল বলছে ভারতের, সেই সময় যদি ইন্টেলিজেন্স ব্যুরো এরকম তথ্য, বিভ্রান্তিকর তথ্য প্রচার করে, তাহলে এটা ইসকনের জন্য খুব ডেঞ্জারাস হতে পারে। কেন কি মৌলবাদীরা আর উকসিয়ে বলবে, কেন কি ইন্টেলিজেন্স ব্যুরো বলছে কি আমরা দেখছি কি এত টাকা কোথায় থেকে এসছে, কোথায় থেকে বেরিয়েছে। এটা তো সব ম্যাটার অফ দ্য ফ্যাক্ট আছে, কিন্তু বিফোর এনি ইনভেস্টিগেশন এত সেন্সিটিভ যখন সিচুয়েশন রয়েছে, তখন একটা গোলমোল, একটা উইদাউট এনি ডিটেল একটা বিজ্ঞপ্তি জারি করা, এটা খুব খুব শকিং। বেশ, বিএনপির নেতার কাছে যাওয়ার আগে আমার আপনার কাছে শেষ প্রশ্ন। আগামীকাল ফের যদি চিন্ময় কৃষ্ণপ্রভু শুনানি না হতে দেওয়া হয়, ফের যদি আইনজীবীদের আক্রমণ করা হয়, মৌলবাদীরা ফের যদি খড়গ হাতে বলে গণপিটুনি দেব, আপনারা কি করবেন, কি পদক্ষেপ হবে? আমরা দেখছি কি লাস্ট প্রায় 2-3 মাস থেকে পুরো বিশ্বতে লোকরা সবাই যেটা বাংলাদেশে হচ্ছে ওটা নিয়ে রাস্তায় নামছে। লাস্ট 1 মাস থেকে আমরা দেখলাম কি কিরকম ইউকে পার্লামেন্টের 3 মেম্বার অফ পার্লামেন্ট ওখানে ওরা আওয়াজ উঠিয়েছে চিন্ময় কৃষ্ণপ্রভুর অ্যারেস্ট করে। ওরা বলছে কি এটা মানবের হিউম্যান রাইটস ভায়োলেশন আছে। আমরা এটাও জানি কি চিন্ময় কৃষ্ণপ্রভু উনি জেলে অসুস্থ হয়ে গেছেন, তো কালকে আমরা এটাও আশা করছি কি ওনার স্বাস্থ্য কিরকম আছে আমরা জানতে পারবো। সো গোটা বিষয়টা আমি শিওর কি ইন্টারিম গভর্নমেন্ট এটা দেখছে কি পুরো ওয়ার্ল্ডের নজর রয়েছে, আর এটাই আশা করি কি ওখানকার কোর্টে এটা জাস্টিস ডেলিভার করার জন্য আমরা জানি কি আইনজীবীকে দাঁড়াতে হবে। তো আমরা এটাই আশা করি কি কালকে উইদাউট এনি ফেলিয়ার, উইদাউট এনি পোস্টপোনমেন্ট কালকে শুনানিটা হবে। বেশ, অনেক ধন্যবাদ রাধারমণ প্রভু, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলেন। আগামীকালের দিকে আমাদের নজর থাকবে। রাধারমণ প্রভু যেমনটা জানাচ্ছিলেন স্পষ্টভাবে যে আগামীকালের দিকে নজর রয়েছে, তাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিলেন। এরপর আমরা প্রশ্ন করব বিএনপি নেতাকে, তবে তার আগে একবার শুনিয়ে নি, আপনাদের মনে করিয়ে দিই যে কি বলেছিল জামাতি, হেফাজতি, মৌলবাদী, ইসলামিক কট্টরপন্থী আইনজীবীরা আদালতে বুক চিতিয়ে বলেছিল কেউ চিন্ময় কৃষ্ণপ্রভুর সওয়াল করলে তাকে গণপিটুনি দেবে। অনেকবার শুনেছেন জানি, আরও একবার শুনুন। বাঙালি হিন্দু মনে করুন, জগিং দ্য মাইন্ড বলা হয়। আরও একবার বাইট। এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটুনি দিতে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা উপস্থিত থাকবেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমাদের সঙ্গে রয়েছেন জয়েদুল, প্রথমেই যাই যার কাছে যাওয়া অত্যন্ত প্রয়োজন, জয়েদুল করিম চৌধুরী পলাশ, রাজনৈতিক বিশ্লেষক এবং বিএনপিকে সমর্থন করেন। আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। আগামীকাল চিন্ময় কৃষ্ণপ্রভুর শুনানি, গোটা বিশ্বের নজর বাংলাদেশের দিকে। এর আগে আপনাদের কট্টরপন্থী মৌলবাদীরা আইনজীবীদের দাঁড়াতে দেননি। আগামীকাল যদি এরকম কিছু হয়, বিএনপি কর্মীরা গিয়ে কট্টরপন্থীদের বাধা দিয়ে শুনানি হওয়ার ব্যবস্থা করে দেবে, আদালতের বাইরে শান্তি শৃঙ্খলা ফেরাবে, হ্যাঁ কিনা বলুন। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, তবে আমি সবচেয়ে আপনার কাছে দাবি জানাবো, একটু আগে ইসকনের সহসভাপতি যেভাবে নিরবিচ্ছিন্নভাবে বলে গেছেন সেভাবে যেন আমি বলতে পারি। আগামীকাল সুনির্দিষ্টভাবে চিন্ময় প্রভুকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক করা হয়েছে। উনি আটক আছেন, বন্দী আছেন। আইনগত প্রক্রিয়ায় কালকে ওনার জামিন চাওয়া হবে। আপনাদের মতো আমরা আশাবাদী, আইন যদি অ্যালাউ করে তিনি জামিন পাবেন। আপনি যাদেরকে হুমকি টুমকি দিবেন বলছেন, তারা বিএনপি এবং জামাতের কেউই না। তারা আওয়ামী লীগের কালো কোট পরিহিত, আওয়ামী লীগের দোসরা এবং প্রেতাত্মা। তারাই বিএনপির নামধারী হয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা চিন্ময় দাসের হয়ে তারা সেখানে যারা দাঁড়াবে তাদেরকে হুমকি দিচ্ছে সেসব আইনজীবীকে। এটা একটা মিডিয়া প্রপাগান্ডা করার জন্য, এটা একটা না, আপনাকে আমার প্রশ্ন, আপনি আমার প্রশ্নটা বোঝেননি। আমার প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন আপনি বোঝেননি স্যার। ও দাদা, 1 মিনিট শুনুন, শুনেনি বলি, আমি বলি আপনি বলি, একটা বড়দের মতো ডিবেট হোক, শুনুন।
প্রশ্ন হচ্ছে আগামীকাল যদি মৌলবাদী কট্টরপন্থীরা বলে যে আমরা শুনানি হতে দেব না, আপনাদের বিএনপির কর্মীরা রাস্তায় নেবে মৌলবাদীদের কলার ধরে বাড়ি পাঠাবে তো? আপনারা চিন্ময় প্রভুর শুনানির পক্ষে তো, হ্যাঁ কিনা? আদালতের অবমাননাকর কোন পদক্ষেপ মৌলবাদী হোক আর বিএনপি হোক, যে কেউ বলে আমরা তার বিপক্ষে দাঁড়াবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে বিএনপির তরফ থেকে যখন গণপিটুনির কথা বলা হলো, কেন আপনারা কোনো বক্তব্য রাখেননি? সেই আইনজীবীদের বিরুদ্ধে আপনারা কেন বক্তব্য রাখেননি? দাদা আপনি আমাকে বলতে দেন দাদা, একটু আগে আমি কথাটা বলেছি, বিএনপি এবং জামাতে ইসলামী মৌলবাদী আপনারা যাদেরকে বলছেন তাদের পক্ষ থেকে গণদোলাইয়ের কথা বলা হয়নি। যারা গণদোলাইয়ের কথা বলেছে তারা কালো কোট পরিহিত, মানে উকিলের ভেষে, অ্যাডভোকেটের ভেষে, আইনজীবীর। তাহলে আপনি আজকে বলুন দাদা, আপনি আজকে বলুন যে আমি লজ্জিত। আপনি বলুন, আমি আপনাকে বলতে বলছি, আমার পরে রিপিট করুন। আপনি বলুন আমি লজ্জিত, আমার দেশের আইন আদালতে দাঁড়িয়ে আইনজীবীরা কালো কোট পরে বলে যে গণপিটুনি দেব যদি কারোর জন্য শুনানি হয়। আজ আমি লজ্জিত, আজকে গোটা বিশ্বের সামনে বলে দিন, সবাই মেনে নেবে যে হ্যাঁ সত্যি আপনি লজ্জিত এই গোটা বিষয় নিয়ে। বলুন। ঠিক আছে, আমাকে বলতে দেন, প্রশ্ন করছেন বলতে দেন। আমি লজ্জিত এই কারণে যে যারা আইনজীবী নয় তারা আইনজীবীর পোশাক ছিনতাই করে পরে আওয়ামী লীগের দোসররা, এবং তাহলে তো আরো লজ্জার বিষয়, আরো লজ্জার বিষয়। এবার আপনি বলুন স্যার, এক মিনিট, এবার তাহলে আমি চেঞ্জ করছি আমার স্টেটমেন্ট। বলুন, আমি বলছি কোট আন কোট, আপনি বলুন, আপনাকে আমি বলতে দিচ্ছি, আপনি বলুন আমি লজ্জিত যে আমার দেশের আইন আদালতে আইনজীবীদের কাপড় টেনে নিয়ে অন্যরা পড়ে বক্তব্য রাখে এবং পুলিশ প্রশাসন কিছু করতে পারে না, আমি লজ্জিত। বলুন। না, তারা একটা বাইট তৈরি করে, তারা একটা ফটো সেশন করে, তারা প্রকৃতপক্ষে কোনো আইনজীবী নয়। তারা আর আপনার পুলিশ প্রশাসন সেটা হতে দেয়? আমার পুলিশ প্রশাসনের সামনে একটা ফটো সেশন করে যেতে, হ্যাঁ এটা কয় মিনিটের ব্যাপার? আমার আওয়ামী লীগের কাছে যাব, আমার রাষ্ট্র, আমার সরকার। বেশ, উত্তরটা নিয়ে নিন। নাজমা কওসার, আপনারা এমন কেন করছেন? এক মিনিট, এটার উত্তর নিয়ে আবার ফিরছি আপনার কাছে, টানা কাউকেই বলতে দেওয়া হবে না। আমি রাধারমণ প্রভুকেও প্রশ্ন করছিলাম, নাজমা কওসার আপনারা আইনজীবীদের কাপড় খুলে নিয়ে পড়ে আপনারা ফটো সেশন করছেন, আজব দেশ একটা, আপনারা এরকম কেন করছেন? ওনারা আসলে এত হাস্যকর কথাবার্তা বলে যার জবাব দিতেও আমি লজ্জা বোধ করি। এ ধরনের মিথ্যাবাদী এবং হাস্যকর চরিত্রের মানুষের সাথে কথা বলতেই আমি ঘৃণা বোধ করি। বিকজ উনি গত সপ্তাহে উনি বলেছিলেন যে এরকম কোনো ঘটনাই ঘটেনি, এখন উনি বলছেন যে আওয়ামী লীগের আইনজীবীরা অথবা আওয়ামী লীগের বাইরের মানুষ এসে কালো ফটো সেশন করে। গত সপ্তাহে আমি একই কথা বলেছি, যারা করেছে তারা আইনজীবী নয়, এবং আদালতে যে বিএনপির আইনজীবীরা আছেন ওনারা কি করেন সেখানে? ওনাকে নাম বলতে আমি অনুরোধ করবো, আমার আইনজীবী সহকর্মী বন্ধুকে আমি অনুরোধ করবো, ওনাকে বিএনপি নেতাকে, কারা 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 আওয়ামী লীগের কোট পরে, কালো কোট পরে আদালতে এসেছে উনি নামটা উল্লেখ করুন। সেগুলো তদন্ত চলছে। এই ধরনের মিথ্যাচার করে তো ওনাদের সাথে সুস্থ রাজনীতি করা যায় না। ওনারা দেশটাকে কি বানাতে চাচ্ছে? এই দেশটাকে একটা মিথ্যা সাম্রাজ্যে পরিণত করেছেন। উনি যখন সেদিন মিথ্যা কথা বলে সম্পূর্ণ অস্বীকার করলেন, তখন যখন আপনারা ভিডিও দেখালেন, সুন্দর করে দেখেন আজকে সেদিন আমি কি মিথ্যা কথা বলেছি না আপনি মিথ্যা কথা বলেছেন, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, এখন তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। তাহলে সে মনে হয় আপনি কেমন ভাই চিৎকার করছেন? আপনারা তো সরকার চালাচ্ছেন না, সরকার চালাচ্ছে ডক্টর ইনুস। বলা হচ্ছে কেন বিএনপি করছে? তাহলে আপনাদেরকে বলতে হবে ডক্টর নাজমা কওসার, একটু হোল্ড করুন। জাহিদুল করিম চৌধুরী, আমি আসছি আপনার কাছে। নাজমা কওসারকে হোল্ড করতে বললাম, আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে মহারাজ রয়েছেন, তাদের কাছে আসবো। আমি জাহিদুল করিম চৌধুরীকে একটা অ্যাডিশনাল প্রশ্ন করব। আমার কাছে একটা লিস্ট রয়েছে, এই লিস্টের মধ্যে আমার কাছে প্রায় 2000 ঘটনার ডেসক্রিপশন, জায়গার নাম, অ্যাড্রেস, নিউজের, আপনাদের বাংলাদেশের নিউজের লিঙ্ক, ফোন নাম্বার রয়েছে। সেখানে প্রতিটা ঘটনা, প্রথম ঘটনার দুটো লাইন পড়ি। রাজশাহীর বাঘা উপজেলায় 3টি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে রাজশাহীর কওমি মাদ্রাসা ছাত্র রাব্বি হোসেন। 24শে আগস্ট 2024 নিউজ 24-এ প্রকাশিত সংবাদ। আপনাদের বাংলাদেশের নিউজ 24 শুক্রবার 23শে আগস্ট 2024 সকাল 11:30টার ঘটনা। তারপরের ঘটনা পাকুড়া ইউনিয়ন বাঘা উপজেলা রাজশাহী। তারপরের ঘটনা গাজীপুরের কালিয়াচকের উপজেলার সফিপুর বাজার।
সেখানে শ্মশানঘাটে রাধাগোবিন্দ লোকনাথ নাট মন্দিরে হামলা চালিয়েছে স্থানীয় লেবু মিয়া ওরফে লেবু কন্ডাক্টর। এই লেবু মিয়াকে আপনি কি বলবেন? আপনাদের দেশে পরের পর যে হামলা হচ্ছে, আমার কাছে লিস্ট রয়েছে, আজকে আপনারা এক্সপোজড হচ্ছেন। বিএনপি কেন দাঁড়িয়ে বলছে না যে আজকে বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে? আমরা সত্যি লজ্জিত। আমরা বিএনপির তরফ থেকে বলতে চাই মোহাম্মদ ইউনূসকে যে আপনি ব্যর্থ। আপনারা বলতে চান কিনা? আমি আপনার কাছে এটা তো বলতে চাই না, আপনি যতটা ঘটনার কথা বলেন তার আগে আমি আপনার কাছে একটু জানতে চাই অত্যন্ত বিনয়ের সাথে, আপনারা চিন্ময় কৃষ্ণ নিয়ে যতটা হলেন, আপনি ভারত যখন সুখরঞ্জন পালিকে আপনাদের কারাগারে গুম করে নিয়ে বন্দী করে রাখছে সেটা নিয়ে অনুষ্ঠান করেন নাই কেন? সুখরঞ্জন বালিকে যখন গুম করে ভারত কলকাতার কারাগারে ভারতে আটক রাখা হয় সেটা নিয়ে আপনাদের আপনি আজমান কাসাবের নাম শুনেছেন? ভারতের বুকে দাঁড়িয়ে অন ক্যামেরা গুলি চালায় যে সন্ত্রাসবাদী, ইসলামিক সন্ত্রাসবাদী করতে এসেছিল, সে মৌলবাদী একটি কট্টরপন্থী জঙ্গি সংস্থার জঙ্গিপনা করতে এসেছিল, তাকেও ভারত আইনজীবী প্রদান করেছে। ভারত এমন একটা দেশ, একজন সাধুকে আপনারা আইনজীবী প্রদান করতে দেন না। আমি বারবার আপনাকে সুযোগ দিচ্ছি, আপনি টিভিতে বলুন আজ যে আপনারা লজ্জিত। আপনি বলেন আপনি লজ্জিত কিনা সুখরঞ্জন বালিকে গ্রেফতার করে গুম করে রেখে? আপনি কোথায় আপনার প্রমাণ? কোথায় প্রমাণ? কোন ক্যামেরায় দেখা যাচ্ছে যে ওনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে? কোথায় দেওয়া হচ্ছে? গুম করা হচ্ছে? এই গুম শব্দটা কোথা থেকে এসেছে জানেন? এই গুম শব্দটা বাংলাদেশে এসেছে এবং আমার কাছে এই লিস্টে রয়েছে কতজন হিন্দু সকল গুম হয়েছে বাংলাদেশে। একটু বলতে দেন দাদা প্লিজ। মিথ্যে কথা বলবেন না, মিথ্যে কথা বলবেন না। চিন্ময় কৃষ্ণ প্রভুকে আগামীকাল শুনানি হতে দেবেন কিনা? আপনি বলেন না, আমি আগামীকাল চিন্ময় কৃষ্ণ প্রভু শুনানি হবে কিনা শুনেন। আপনি কাশ্মীর, আপনি বলেন কাশ্মীরের এটা আইনগত প্রক্রিয়া অবশ্যই হবে, কিন্তু তার আগে বলে আপনি কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ হবে কিনা? কাশ্মীরে কাদের উপর নির্যাতন হয়েছে জানেন? হিন্দু কাদের উপর নির্যাতন হয়েছে জানেন? হিন্দু পণ্ডিতদের উপর নির্যাতন হয়েছে কাশ্মীরে। আজ কাশ্মীর নিয়ে কথা বলছেন। আমার হিন্দু পণ্ডিত ভাইয়েরা কাশ্মীরে যাদের বসবাস ছিল তাদেরকে মেরে কেটে কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। রালিব গালিব সালিব না কি সব হ্যান ত্যান বলে তাদেরকে কাশ্মীর থেকে তাড়ানো হয়েছে। আমি আসবো, আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ। সঞ্জয় শাস্ত্রী মহারাজ, কাশ্মীরে নাকি মুসলিমদের উপর অত্যাচার হয়েছে ইনি বলছেন, ওনার কথা কোট আন কোট, ইনি বলে জাস্টিফাই করার চেষ্টা করছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর অ্যারেস্টকে। এটা কি লজিক হতে পারে? আমরা জানি কাশ্মীর ভূমিটাই হচ্ছে কশ্যপ ঋষির তপস্থলী। কাশ্মীরের যারা ভূমি সন্তান ছিল তারা কাশ্মীরি পণ্ডিত। একটা সময় রালিব গালিব খালিব মানে হয় কাশ্মীর ছাড়ো, নয় ধর্মান্তকরণ হও, আর না হয় মৃত্যুবরণ করো। এই তিন শর্তে কাশ্মীরি পণ্ডিতদের, হাজার হাজার কাশ্মীরি পণ্ডিতদেরকে কাশ্মীর থেকে নিষ্কাশন করা হয়েছিল। আর উনি সাথে কোনো কম্পেয়ার হয় এটা চিন্ময় কৃষ্ণ প্রভুর? আমরা ভারতবর্ষে ইয়াকুব মেমনের মতো টেররিস্টকে, আফজল গুরুর মতো টেররিস্টের সপক্ষে ভারতবর্ষের সুপ্রিম কোর্টে আইনজীবী দাঁড়িয়েছে, সওয়াল করেছে। কারণ আমরা মনে করি ঘৃণ্য থেকে ঘৃণ্যতম অপরাধী তার প্রকৃত জাস্টিস পাওয়ার অধিকার আছে এবং তিনি কতটা অপরাধী নন সেটা আইনি বিচার ব্যবস্থা ঠিক করবে। সেটা কোনো নেবু মিয়া, কোনো পাড়ার কন্ট্রাক্টর, কোনো মাদ্রাসার হুজুররা ঠিক করবেন না, সেটা সম্পূর্ণ জাজ ঠিক করবেন। এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর কে যে নির্বিচারে এইভাবে কারাগারে দিনের পর দিন রেখে দেওয়া হয়েছে এবং উনি বলছেন কালো কোট পরে উনি আইনজীবী নন, এটা তো একটা দেশের পক্ষে লজ্জার যে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেটের পোশাক ধার নিয়ে ছিনিয়ে নিয়েছে ক্রিমিনালের মতো ডাইরেক্ট থ্রেট করছেন। এটা শাসকের গালে একটা কষে চর। যদি আপনাদের লজ্জা বলে কিছু থাকে, যদি আপনাদের মনুষ্যত্ব বলে কিছু অবশিষ্ট থাকে, তাহলে এই কথাটা আপনারা বলতেন না প্রকাশ্য গণমাধ্যমে এসে। অন্তত অদ্ভুত। সঞ্জয় শাস্ত্রী মহারাজ, এর আগের দিন আমায় শুনতে হয়েছিল যে আমি শুনিয়েছিলাম বাংলাদেশের সেখানের কিছু কট্টরপন্থী মৌলবাদীরা বলছে যে গরুর মাংস না রাখলে হোটেল বন্ধ করে দেবো। আমি যখন বাইটটা শোনালাম, আমাকে বিএনপি যে সমর্থক ছিলেন তিনি বললেন আপনারা আমাকে বললেন আমি 5,000 টাকা পাঠিয়েছি ওনাকে বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে এবং ওনাকে বলতে বলেছি, তারপর শ্যুট করে ওই ভিডিওটা এনে চালিয়েছি। এইটা হচ্ছে হাস্যকর বিষয়। এই মুহূর্তে আমি যাব
সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে এবং নাজমা কসারের কাছে যাওয়ার আগে আমি এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং নেব। চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন নিয়ে আপডেট উঠে আসছে। বিগ ব্রেকিং এই মুহূর্তে উঠে আসছে। 11 জন আইনজীবী ইতিমধ্যেই পৌঁছেছেন চট্টগ্রামে। আগামীকাল চিন্ময় প্রভুর মামলার শুনানি। ইতিমধ্যেই 11 জন আইনজীবী পৌঁছেছেন চট্টগ্রামে। ঢাকা থেকে এক্সক্লুসিভ ব্রেকিং, বিগ ব্রেকিং। চট্টগ্রামের স্থানীয় আইনজীবীদের সঙ্গে টানা ম্যারাথন বৈঠক করছেন ঢাকার আইনজীবীরা। তার সঙ্গে কৌশল ঠিক করার বৈঠক চলছে। প্রায় 3 ঘন্টা অতিক্রম হয়েছে, টানা বৈঠক চলছে। 11 জন আইনজীবী এসেছেন ঢাকা থেকে এবং চট্টগ্রামের আইনজীবীরা রয়েছেন। কোনো ফাঁক রাখতে চাইছেন না আইনজীবীরা এবং তাই জন্য আগে থেকে ওকালতনামা থেকে শুরু করে সব কিছু প্রস্তুত রাখছেন তারা। পুলিশের সঙ্গে কথা বলছেন, নিরাপত্তা চাইছেন। আগামীকাল চিন্ময় কৃষ্ণ প্রভুর মামলার শুনানি। এই গোটা বিষয় নিয়ে কথা বলেছিলাম চিন্ময় কৃষ্ণ প্রভুর লয়ারের সঙ্গে, আইনজীবীর সঙ্গে। কি বলেছিলেন তিনি দ্রুত শুনবো, ফিরবো আলোচনায়, শুনুন। আগামীকাল চিন্ময় কৃষ্ণপ্রভু শুনানির দিন। এর আগে বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। আগামীকাল কি হতে চলেছে, আদৌ জামিন হবে কিনা, আপনার বক্তব্য? জামিন হবে কিনা এটা তো বিচারকের বিষয়, বিচারক দেখবেন। তবে আমরা আশা করি যে এই মামলায় জামিন হওয়া, আমরা জামিন পাবো ওই চিন্ময় প্রভু, সেটা আমরা বিশ্বাস করি। আর আগামীকাল শুনানি হবে। আমার সরকার থেকে বা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতার আমরা আশ্বাস পাচ্ছি এবং আশা করি কোর্টের পরিবেশও ভালো থাকবে। এর আগে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, বলা হয়েছে গণপিটুনি দেওয়া হবে। তো যদি আপনাদের উপর আক্রমণ হয় কালকে? আমরা মনে করি যে নিরাপত্তা সরকারের সর্বস্তর থেকে তারা সার্বিক নিরাপত্তা থাকবে। আশা করি ওই ধরনের কোনো কিছু অসুবিধা যদি হয়েও থাকে, আমরা যেহেতু আইনজীবী হিসেবে এখানে এসেছি, আমরা জামিন শুনানির জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এসেছি। তো আমার প্রশ্ন হচ্ছে, আগেরবার বলা হয়েছিল কি ওকালতনামা নেই, আরো টেকনিক্যাল বিষয় দেখিয়ে তাদের সওয়াল করতে দেয়নি আদালত। এবার সেইগুলো হবে বা সেইগুলোর কি বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন যাতে ওগুলো না হয়? তার জন্য কি আপনারা প্রিকশন নিচ্ছেন? আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের অনেক সিনিয়র আইনজীবী এবং ঢাকা জজ কোর্টের অনেক সিনিয়র আইনজীবীরা এখানে আসছেন, প্রায় 11 জন। হ্যাঁ, এবং তারা সার্বিক প্রস্তুতি নিয়েই আসছেন। বিজ্ঞাত হলো যে ধরনের চাহিদা থাকুক না কেন আইন অনুযায়ী তারা সেই ধরনের প্রস্তুতি নিয়েই রাখছেন। নাজমা কসার এবং জায়েদুল করিম চৌধুরীর কাছে যাওয়ার আগে সঞ্জয় শাস্ত্রী মহারাজ, বিএনপি সমর্থক, তিনি বলছেন যে কাশ্মীরে আপনারা মুসলিমদের ওপর অত্যাচার করছেন। তাহলে আপনারা কোন ভাষায় চিন্ময় কৃষ্ণ প্রভুর কথা বলছেন? চিন্ময় কৃষ্ণ প্রভুকে তার মানে ঠিক করেছে জেলে বন্দি করে, তার মানে তার বিরুদ্ধে যা করছে তারা ঠিক করছে। উনি একটু আগে আরেকটি কথা বললেন যে ভারতবর্ষে নাকি, ভারতবর্ষের যারা সংখ্যালঘু, যদিও সংখ্যালঘু শব্দটাতে আমার আপত্তি আছে। ভারতের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী সংখ্যালঘু বলে, সংখ্যালঘু শব্দটাকে ছোট করতে চাই না, তো তারা নাকি খুব অত্যাচারে আছেন। তাই যদি থাকে, ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে মুসলমান ধর্মাবলম্বী দরব খান গঙ্গা স্তোত্র রচনা করেন সংস্কৃত ভাষায়। উনি বোধহয় জানেন না ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে রাস খান তিনি লিখছেন, মানুষ হো তো কাহা বসু মেরো যায় বসু নন্দকে গোয়াল বালন, পশু হো তো কাহা বসু মেরো যায় বসু নন্দকে ধেনু মাঝারন। ঠিক। তাহলে ভারতবর্ষ একমাত্র ভারতবর্ষ, যদি ভারতবর্ষে মুসলিম বন্ধুরা রাস্তা ব্লক করে নামাজ পড়ে, আমরা কোনোদিন কোনো হিন্দু আজ পর্যন্ত তাদেরকে কোনো এখান থেকে মহারাজ আমি একবার যাব শ্রীমৎ সঞ্জয়ানন্দ ব্রহ্মচারী মহারাজের কাছে। আজকে দাঁড়িয়ে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের, ভারতবর্ষের সিচুয়েশনের সঙ্গে বাংলাদেশের সিচুয়েশনের কোনোভাবে কম্প্যারিসন হতে পারে, কোনো জাস্টিফিকেশন হতে পারে? এখানে সংখ্যালঘু মন্ত্রক রয়েছে, এখানে সংখ্যালঘুদের বৃত্তি রয়েছে, এখানে সংখ্যালঘুদের আলাদা সমস্ত কিছু ব্যবস্থা সুবিধে, এমনকি সংখ্যাগুরুদের চেয়ে বেশি আছে। বাংলাদেশে একটা সংখ্যালঘু মন্ত্রক পর্যন্ত নেই। দেখুন, ভারতবর্ষে সংখ্যালঘুদের যে সুযোগ সুবিধা দেওয়া হয়, আমার মনে হয় না যে ভারতবর্ষের পারিপার্শ্বিক কোনো রাষ্ট্রে এই ধরনের সুযোগ সুবিধা তারা পায়। সেটা স্বাস্থ্যক্ষেত্র হোক, সেটা শিক্ষাক্ষেত্র হোক, যে কোনো ক্ষেত্রে হতে পারে। সুতরাং এই ধরনের অবান্তর কথা উনি বলছেন। আসল কথা, সমস্ত কিছুর মূলে হচ্ছে হিন্দু বিদ্বেষ। উনি যে দলের পক্ষ থেকে কথা বলছেন, সেই বিএনপি দল আমরা দেখেছি বছর দুয়েক আগেই তারা বলেছে যে হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাপের নাম।
তারা চিরকাল হিন্দু বিদ্বেষী। এই মুহূর্তে উনি চিন্ময় কৃষ্ণ প্রভুর নাম যেভাবে উচ্চারণ করছেন, একজন সন্ন্যাসীর নাম চিন্ময় কৃষ্ণ বলে উনি কয়েকবার উচ্চারণ করেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে উনি এখানে বসেছেন শুধুমাত্র নিজস্ব পলিটিক্যাল পজিশন এবং পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, এছাড়া অন্য কিছু নয়। উনি সত্যের পক্ষধর নন, ধর্মের পক্ষধর নন, আর শুধু হিন্দু বিদ্বেষ নয়, আসল বিষয়টা হচ্ছে ভারত বিদ্বেষ। বেশ, নাজমা কওসার ম্যাডাম বারবার উঠে আসছে সবকিছু আওয়ামী লীগ করেছে। নাজমা কওসার, আজকে প্রশ্ন উঠছে আওয়ামী লীগের সময়ও তো হিন্দু নির্যাতন হয়েছিল, সত্য কথা, অনেক উদাহরণ উঠে এসছে, অনেক অভিযোগ উঠে এসেছে। আজকে বিএনপি বা ইউনূস সমর্থকরা বলছে যে সেই সময় আরও বেশি হতো, এখন কম হয়। তারা বলছে আওয়ামী লীগ এই মুহূর্তে ঝামেলা করার চেষ্টা করছে, এমনকি বলছে কালো কোট খুলে নিচ্ছেন আপনারা। আমি অডিও আপ রাখতে বলবো জায়েদুল করিমেরও, যাতে কোনো উত্তর চাইলে উনি দিতে পারেন। তবে প্রথমে নাজমা কওসার, টানা আনইন্টারাপ্টেড, বলুন। আমি একটু বলতে চাচ্ছি, প্রথমত একজন আইনজীবী হিসাবে আমি লজ্জিত। আমি অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে বাংলাদেশে আজ আইন আদালত সমস্ত আইন আদালত আজকে ধ্বংসের মুখোমুখি গিয়ে দাঁড়িয়েছে। গত 5 মাসে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত, সংবিধান লঙ্ঘিত, আইন আদালত অপমানিত, অপদস্থ আইনজীবীরা। এবং আমি যে কথাটা বললেন, উনি একটু আগে যে কথাটা বললেন যে ভারতে নির্যাতন মানুষকে গুম করে রাখেন, সেখানে গুম করে রাখেন, সেখানে কোনো ক্ষতি হয় না। ভারতে বসে আপনি ওনার কথা কিন্তু সেটাই প্রমাণ হলো যে তাহলে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে প্রতিশোধ দেওয়ার জন্য, বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুর উপর নির্যাতন হচ্ছে প্রতিশোধ দেওয়ার জন্য। এই প্রতিশোধের আগুন কবে নেবে বাংলাদেশ? নাজমা কওসার বলুন, জায়েদুল করিম একটু হোল্ড করুন, শুনে নিয়ে তারপর উত্তর দিন। শান্তির দেশে পরিণত হবে বাংলাদেশ, মানবতার দেশে পরিণত হবে বাংলাদেশ। কবে কবে ওনাদের শুভবুদ্ধির উদয় হবে? দেশটা আমাদের সকলের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলের দেশ, সকলে মিলেমিশে আমরা তো ভালোই ছিলাম। কেন ওনারা এই প্রতিহিংসার আগুন জ্বালিয়েছে? 16 বছরে আওয়ামী লীগের উপলব্ধি হয় নাই কেন? কেন আপনি স্বাধীনতার সপক্ষ বিপক্ষ করে দেশকে বিভাজন করেছেন? এখন যখন পালিয়ে গেলেন জনরোষে, আপনি যখন পালিয়ে গেলেন তখন আপনারা এই উপলব্ধি আসলো কেন? এখন মানবতার কথা আসে কেন? যখন পুলিশের হেলমেট পরে ছাত্রদের উপরে হামলা করেন। নাজমা কওসার, জায়েদুল করিম চৌধুরী একটু হোল্ড করুন, দ্রুত একটা বাইট শোনাবো। পুষ্পিতা গুপ্ত বাংলাদেশের বাঙালি, 1 মিনিট শুনুন, একটা বাইট শুনে তারপর আসছি আপনাদের কাছে। পুষ্পিতা গুপ্ত, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে লন্ডনে থাকেন, তিনি একজন কাউন্সিলর লন্ডনে এবং একজন মানবাধিকার কর্মী। তিনি বাংলাদেশের বাঙালি, তিনি নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, তার কথা শুনবো, আসছি ফের ফিরবো আলোচনায়, শুনুন। এখন আসলে মানে সত্যি কথা কি, বাংলাদেশের হিন্দুরা আর ওইভাবে থাকতে চাচ্ছেন না। তারা আমাদের কাছে বলছেন আমাদেরকে আলাদা করে দাও, আমরা তাদের সাথে আর থাকতে পারছি না। কারণ কোনো সরকারই বাংলাদেশের হিন্দুদের এই থাকা, তাদের এই কষ্ট, তাদের এই নির্যাতন নিয়ে কেউ কোনো গা ভাসাচ্ছেন না। আগের যে সরকার ছিল তারা চাইলেও একটা সংখ্যালঘু একটা আইন পরিবর্তন করে দিতে পারতেন, আইন প্রণয়ন করে দিতে পারতেন, একটা মন্ত্রণালয় করে দিতে পারতেন, কিন্তু তারাও দেননি। আমরা তাদের পাশে আছি, আমরা চেষ্টা করছি বিশ্বের বিভিন্ন জায়গাতে এখান থেকে ফিরে গিয়ে আমি নিজে ব্রাসেলসে যাব, ইউরোপিয়ান পার্লামেন্টে যাচ্ছি, আমার সাথে আরও আমাদের অনেক যোদ্ধারা রয়েছেন, অনেকেই কাজ করছেন। উত্তরণের উপায় আমি ঠিক জানি না, আসলে উত্তরণ আমরা করতে পারবো কিনা, কিন্তু আমরা চেষ্টা করছি। আর যারা বাংলাদেশে নিপীড়িত হচ্ছেন প্রতিদিন, তাদেরকে বলবো সাহস হারাবেন না। জায়েদুল করিম, সবাই মিথ্যা কথা বলছে, প্রত্যেকে মিথ্যা কথা বলছে। হ্যাঁ, সবাই মিথ্যা কথা বলছে, ইনক্লুডিং ইউ। আপনি সহ প্রতিটা মুহূর্তে আপনার কাজই হলো প্রপাগান্ডা ছড়ানো। আমরা বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ, আমরা একটা সুন্দর সম্প্রীতির দেশ। আমি আমার আগের শোতে আপনি আমাকে জানিয়েছেন, তখনও বলেছি ঢালাওভাবে যেভাবে বলা হচ্ছে। দেখুন জায়েদুল করিম, আপনি বললেন আমি মিথ্যা কথা বলছি, আপনি বললেন প্রত্যেকে, সবাই, গোটা বিশ্ব মিথ্যা কথা বলছে, ব্রিটিশ পার্লামেন্টে মিথ্যা কথা হচ্ছে, ইউনাইটেড নেশনসে, আমেরিকার সেনেটে মিথ্যা কথা উঠছে, প্রত্যেকে হাত তুলছে। আমি দ্রুত রিয়াকশন নেব, 10 সেকেন্ড করে যাব। প্রথমে সঞ্জয় শাস্ত্রী মহারাজ, সবাই মিথ্যা কথা, কেন মিথ্যা কথা বলছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ? বাংলাদেশ সম্প্রীতির দেশ, যার জন্য
দুর্গাপুজোর আগে রাস্তায় মিছিল বেরিয়েছিল, পূজা হইতে দিব না, পূজা হইতে দিব না, একটা ইস্কন ধর, ধৈরা ধৈরা জবাই কর। এইটা যদি আপনাদের সম্প্রীতি হয়, বিশ্বের মানবতার পক্ষে অত্যন্ত লজ্জাজনক। আপনারা লজ্জার মুখ লাগাবেন কোথায়? আপনাদের কি লজ্জা করে না? বেশ, সঞ্জয়ানন্দ মহারাজ দ্রুত। অত্যন্ত লজ্জাকর বিষয়, আপনি সম্প্রীতির কথা বলছেন, যেই দেশে বসে সেই দেশেই বিসিএস ক্যাডার, যেটা কিনা বাংলাদেশের সরকারি চাকরির একটা প্রথম শ্রেণীর আকর্ষণীয় চাকরি, সেখান থেকে ধরে ধরে হিন্দুদেরকে 267 জনকে সেখান থেকে বরখাস্ত করা হয়েছে। বেশ, আমি নাজমা কাউসারের কাছে 30 সেকেন্ড দিচ্ছি। নাজমা কাউসার উত্তর দিন। সবাই মিথ্যা কথা বলছে, একমাত্র জয়দুল করিম ঠিক বলছে আর ইউনুস ঠিক বলছে। আসি আপনার কাছে জয়দুল করিম। বলে আমি জানি না, উনি সমস্ত বাংলাদেশ দেখছে, সারা পৃথিবী দেখছে ওনার কথাগুলো। আমি জানি না ওনার দলের মানুষ ওনাকে কিভাবে নেতা হিসেবে গ্রহণ করবেন। ওনার এই কথাবার্তা, ওনার এই আচরণ, এই মিথ্যাচারিতা, সকলকে অপমান অসম্মান করা কোনো রাজনৈতিক নেতার পক্ষে এটা শোভনীয় নয়। এবং আমি জানি না ওনার সন্তান, ওনার ভাই বোন, ওনার পরিবারের মানুষ যারা যে টকশো দেখছেন, ওনার কথা শুনছেন, তারা কিভাবে ওনাকে মূল্যায়ন করবেন। আমি এটা বলতে চাই যে ওনারা আজকে বাংলাদেশটাকে যদি ভালোবাসে, যদি জেনারেল জিয়ার দলে একজন মুক্তিযোদ্ধার দল যদি উনি করে থাকে, তবে আমি বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করি। বাংলাদেশের পক্ষে ওনাদেরকে সত্য কথা বলতে হবে, ৭২ সংবিধানের পক্ষে ওনাদেরকে কথা বলতে হবে। আজকে যে মৌলবাদীরা আমার ৩০ লক্ষ শহীদের রক্ত রঞ্জিত বাংলাদেশকে, বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করতে চাচ্ছে, মৌলবাদী বাংলাদেশ বানাতে চাচ্ছে, খেলাফতের বাংলাদেশ বানাতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। যদি ওনারা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের দলের জয়দুল করিম চৌধুরী, নাজমা কাউসার একটু হোল্ড করুন। জয়দুল করিম চৌধুরী, আপনাকে শেষ একটা সুযোগ দিচ্ছি, আমি একটা শেষ সুযোগ দিচ্ছি। আজকে এই বাচ্চাদের মতো কথাগুলো প্লিজ বলবেন না। সবাই মিথ্যা কথা বলছে, প্রত্যেকে ভুল। একটুখানি বলুন যে হ্যাঁ ভুল হচ্ছে, আমরা ঠিক করার চেষ্টা করছি। শেষ সুযোগ একটা দিচ্ছি আপনাকে, আপনি ক্ষমা চান আজকে। আপনি ক্ষমা চান, আপনার যে চ্যানেলে আমাদেরকে ডেকে আমাদের যেভাবে কণ্ঠরোধ করেন, আপনি ক্ষমা চান। আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করি, আপনি এবং আপনার অতিথিরা যারা মিথ্যাভাবে আমার উপর দোষারোপ করছে, তাদের কাছে আমার অনুরোধ, তারা এই মিথ্যাচার করার জন্য, এই বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য, একটা শত্রু ভাবাপন্ন তৈরি করার জন্য আপনাদের ভারতবাসীর কাছে আপনাদের ক্ষমা চাওয়া হচ্ছে। আমি এতটুকু বলতে পারি, আপনারা ক্ষমা চান, আপনার চ্যানেল থেকে ক্ষমা চান। আপনি দেখুন অডিও ডাউন, আপনি দেখুন, আপনাকে শেষ বক্তব্য রাখতে দিলাম, আপনাকে 30 সেকেন্ড শেষ যে সময়টা আপনাকে দিলাম, মহারাজদের আমি 10 সেকেন্ড করে দিলাম, আপনাকে আমি 30 সেকেন্ড দিলাম। আপনি বললেন আমি মিথ্যে বলছি, আমরা সবাই মিথ্যে বলছি, তাও আমি আনইন্টারাপ্টেড আপনাকে বলতে দিলাম। তার কারণ কি জানেন? কারণ আমি বড় হয়েছি ভারতবর্ষে, যেখানে গণতন্ত্র বলে একটি বিষয় আছে। আপনি হয়তো সেটা টেস্ট করেননি, জানেন না গণতন্ত্র কি। তাই জন্য চিন্ময় কৃষ্ণপ্রভু আজ জেলে রয়েছে, কিন্তু আগামীকালের দিকে নজর থাকবে। আগামীকাল অগ্নি পরীক্ষা বাংলাদেশের। যদি চিন্ময় কৃষ্ণপ্রভুর শুনানি না হতে দেওয়া হয়, তাহলে গোটা বিশ্বে ভয়ঙ্করভাবে এর প্রতিবাদ হবে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন জবাব চাই বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।